শ্রীভূমি জেলার বদরপুর ঘাট ডাকঘর চুরি মামলায় বড়সড় সাফল্য পেল বদরপুর পুলিশ। চুরি হওয়া একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ডাকঘরে সংঘটিত চুরির ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্ত অমরেশ দুসাদ ওরফে বিশালকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার পর গুরুত্বপূর্ণ তথ্য মেলে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া কম্পিউটার উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া কম্পিউটারটি বকরশাল জামে মসজিদের ইমাম ইমান উদ্দিন কিনেছিলেন। বিষয়টি নিয়ে পুলিশ আরও তদন্ত চালাচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। বদরপুর থানার বিশেষ দলের এই অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে জানিয়েছে পুলিশ। আরও তদন্ত অব্যাহত রয়েছে। তাৰিখে বদৰপুৰ ঘাটৰ পোষ্ট অফিচত চুৰি হৈছিলে। তো আজি ইয়াতে আহি কি এইটো বাকৰশাল ইয়াতে তেওঁ চুৰি হোৱা কম্পিউটাৰটো মিয়া চাবে জোনাবে ৰিচিভ কৰিছে। অলৰেডি আগতে মই 4জনমান এৰেষ্ট কৰিছোঁ। আজি ষ্টলেন প্ৰপাৰ্টিকেইটা পোৱা গৈছে। কম্পিউটাৰ ছেট কেইজন আগতে এৰেষ্ট কৰিছোঁ 4জন। তেওঁলোকৰ ষ্টেটমেণ্টত মানে কৈছে যে তেওঁলোকে আহি ইয়াতে বিক্ৰী কৰিছে বুলি। আজি সেই হিচাপে আহিলোঁ, চাৰ্চ কৰিলোঁ, এতিয়া পাইছোঁ, এতিয়া চিজ কৰা হৈছে। তেওঁৰ নিজৰ পাৰ্চনেল ৰুমত, জোনাবৰ পাৰ্চনেল ৰুমত। এইটো শ্ৰীভূমি বাকৰশাল জামে মছজিদ। ইমামৰ নাম ইমান উদ্দিন না ইমান উদ্দিন, কাটিগড়াৰ মানুহ। বাকীকেইজনো বদৰপুৰ ঘাটৰ মানুহ। মছজিদৰ তেওঁ কৈছে যে পাৰ্চনেলি মানে পাৰ্চেছ কৰিছে বুলি কৈছে 5,000 টকাত। কিমান দিনৰ আগতে তাৰিখে চুৰি হৈছে? এই যোৱা 8 তাৰিখত গোটেই ছেট ৰিকভাৰী কৰিছে। গোটেই ছেটটো ৰিকভাৰী হৈছে। মাউচ গোটেই আদি চব গোটেই ৰিকভাৰী হৈছে। ঠিক আছে, ধন্যবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছর কার্যকাল প্রতি উপলক্ষে প্রগতি যাত্রা লক্ষ্মীপুরে। ভারতীয় জনতা পার্টির 3 মণ্ডলের উদ্যোগে লক্ষ্মীপুর বিধানসভা ভিত্তিক প্রগতি যাত্রা অনুষ্ঠিত হলো আজ। লক্ষ্মীপুর স্বাস্থ্য কেন্দ্রের সম্মুখ থেকে পদযাত্রাটি আরম্ভ হয়ে লক্ষ্মীপুর শহর অতিক্রম করে জিরিঘাট রেঞ্জ ফরেস্ট কার্যালয়ের সম্মুখে এসে সমাপ্ত হয়। লক্ষ্মীপুর বিধানসভা ভিত্তিক ওই প্রগতি যাত্রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলার সভাপতি রূপম সাহা। আজকের এই ভারতীয় জনতা পার্টির লক্ষ্মীপুর, বিন্নাকান্দি ও রাজাবাজার মণ্ডলের 500 কর্মকর্তারা যৌথভাবে এই প্রগতি যাত্রায় অংশগ্রহণ করেন। উক্ত যাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমডিসির সভাপতি রীনা সিংহ, কাছাড় জেলা পরিষদের উপসভাপতি দিব্যজ্যোতি বাউরি, লক্ষ্মীপুর মণ্ডলের সভাপতি গুঞ্জন কর, বিন্নাকান্দি মণ্ডলের সভাপতি বরুণ সিংহ, রাজাবাজার মণ্ডলের সভাপতি শুভঙ্কর গোয়ালা, লক্ষ্মীপুর শহরের ওয়ার্ড কমিশনারগণ সহ ভারতীয় জনতা পার্টির 3 মণ্ডলের কার্যকর্তারা। পদযাত্রা শেষে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, রীনা সিংহ প্রমুখ। 25 কোটি মানুষ আজকে দরিদ্র সীমার নিচে থেকে উপরে উঠেছে। এটাই পরিবর্তন হয়েছে, এটাই বিকাশ, এটাই প্রগতি। শুধু অর্থনৈতিক দিক দিয়ে নয়, আমরা বিভিন্ন ক্ষেত্রে যদি আলোচনা করি আপনারা দেখতে পাবেন, রোড কানেকশন বলুন, এয়ারপোর্টের কথা বলুন, আমরা হসপিটালের কথা বলুন, এই লক্ষ্যযুক্ত করে আজকে আমরা একটা লক্ষ্মীপুরের স্কুল দেখতে গিয়েছিলাম।
দেখছেন তো বিকাশ কাকে বলে, কাকে উন্নয়ন বলে। আমরা দেখেছি ইন্দিরা গান্ধী রাজত্ব করেছেন, রাজীব গান্ধী রাজত্ব করেছেন, কিন্তু আমরা স্কুল ঘর ভাঙ্গা ঘর, গ্রামের কোনো ভাঙ্গা ঘর ছিল সেটাই। তখন আমরা শিলিগুড়ি যেতে হলে মাত্র 7 ঘন্টায় শিলচর থেকে আমরা শিলিগুড়ি যেতে পারবো। তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ব্যবস্থা করেছেন, মানুষ যাতে স্বল্প সময়ের মধ্যে শিলিগুড়ি যেতে পারে। এই যে ডেভেলপমেন্ট, আমি কিছুক্ষণ আগে ধলাইতে গিয়েছিলাম, আমরা দেখেছি রাস্তা, ভারতমালার রাস্তা, লক্ষ্মীপুরেও দেখা যায় ভারতমালার রাস্তা। আজ থেকে 12 বছর আগে কেউ ভাবতে পারেনি যে 4 লেন রাস্তা দেখবে, এত বড় বড় পিচ দেখবে। এখন দেখতে পেয়েছেন। তার জন্য আমাদের নরেন্দ্র মোদী সরকার আসার পর বিকাশের জন্য কাজ করেছে। আর শুধু এই ক্ষেত্রে নয়, অর্থনৈতিক দিক দিয়ে আজকে যদি মনে করেন ইউসিসি বিলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত। শুক্রবার ভগতপুর চন্দ্রপুর জামে মসজিদে কালো ব্যাজ পরে বিক্ষোভ। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিলের বিরুদ্ধে রাজ্য জুড়ে চলমান প্রতিবাদের অংশ হিসেবে শুক্রবার শিলচর কাঁঠাল রোডের ভগতপুর চন্দ্রপুর জামে মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের পর এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বহু মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা কালো ব্যাজ ধারণ করে ইউসিসি বিলের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেন। উপস্থিত প্রতিবাদকারীরা দাবি করেন, সম্প্রতি আসাম বিধানসভায় গৃহীত ইউসিসি আইন ধর্মীয় স্বাধীনতা ও সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী। তাদের মতে এই আইন একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিগত ও পারিবারিক রীতিনীতির উপর হস্তক্ষেপের শামিল। বক্তারা বলেন, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি অনুসারে জীবনযাপনের অধিকার প্রদান করেছে। স্বাধীনতা সংগ্রামে দেশের মুসলিম সম্প্রদায়ের অবদান স্মরণ করে তারা বলেন, দেশের জন্য আত্মত্যাগকারী মানুষের উত্তরসূরিদেরও নিজেদের ধর্মীয় বিধান মেনে চলার অধিকার রয়েছে। প্রতিবাদকারীদের অভিযোগ, ইউসিসি বিল প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন সম্প্রদায়ের স্বার্থ ও মতামত যথাযথভাবে বিবেচনা করা হয়নি। তারা আরও বলেন, তপশিলি জাতি ও উপজাতিদের জন্য যে ধরনের ব্যতিক্রম রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে নতুন নতুন আইন প্রণয়নের প্রবণতা উদ্বেগজনক। মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় বক্তারা ইউসিসি বিল প্রত্যাহারের দাবি জানান এবং বিষয়টি পুনর্বিবেচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানান। আমি এই ইউসিসি আইন যে আসাম সরকার নতুনভাবে প্রণয়ন করেছেন তার পক্ষে তার কিছু কথা এই বিষয়ে বলতে চাই যে এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন এই ভারতবর্ষের অনেক অগণিত মুসলিম জনসাধারণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, শহীদ হয়েছিলেন এবং আমাদের এই পূর্বজের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। এই দেশে আমাদের পুরা অধিকার রয়েছে। এই দেশের যে সংবিধান রচনা করা হয়েছিল সেই সংবিধানে আমাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে। আজকে নির্দিষ্ট লক্ষ্য করে আমাদেরকে যেভাবে কিছু কিছু আইন প্রণয়ন করে আমাদেরকে দুঃখ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমি মনে করি এটা অত্যন্ত একটা ভুল কাজ। সরকার এটা শুদ্ধ করা উচিত এবং ইউসিসি যে বিলটা প্রণয়ন করেছেন তা প্রত্যাহার করা উচিত। একটা জনগোষ্ঠীকে এভাবে একটা সরকারের পক্ষে কোনো একটা সাধারণ জনগোষ্ঠীকে এভাবে আঘাত করা কোনো বড় ব্যাপার না, এটা মামুলি ব্যাপার। কিন্তু ঈশ্বর একজন আছেন, উনার কাছে উনি আটকে যাবেন। ভারতের যে মহান সংবিধান, সেই সংবিধানের কাছে, দেশের আইনের কাছে। আমরা শিলচর শহরতলি এলাকার ভগতপুর চন্দ্রপুর জামে মসজিদের জনগণ বিগত 27 মে 2026 ইংরেজিতে আসাম বিধানসভার মধ্যে একটি আইন, ইউসিসি আইন গৃহীত হয়েছে, মানে ইউনিফর্ম সিভিল কোড নামে। এই বিলটি আমাদের ডাইরেক্টলি ইসলাম বিরোধী এটা এবং সংবিধান বিরোধী। আমাদের ইসলামে বলেছে যে এক বাপের একটি সন্তান, এক পুত্রের সমান 2 মেয়ে, কিন্তু এই বিলের 29 নম্বর ধারার মধ্যে লিপিবদ্ধ আছে যে সব সমান সমান, এতে বৈধ হোক অবৈধ হোক সন্তান সব উত্তরাধিকারী হিসাবে সমান। এটা আমাদের কোরআনের একদম স্পষ্ট লঙ্ঘন এবং বিরোধী। এটা আমরা মানিয়ে নিতে পারি না। এবং আমাদের যে মৌলিক অধিকার সেটা খর্ব করা হয়েছে, আমাদের সমতার অধিকারটা ধ্বংস করা হয়েছে। তাই আমরা এই বিলের বিরোধিতা করতে গিয়ে আমরা একটি প্রতিবাদী
সবাই এখানে অনুষ্ঠিত করছি এবং আমরা সবাই একসাথে প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, এই বিল বাতিল করা হোক, বাতিল করা হোক, এই বিল বাতিল করা হোক, বাতিল করা হোক। এবং ভারতের আমাদের দেশে মহান এই দেশের সংবিধান আছে, সেই সংবিধানের ধারা অনুযায়ী সংবিধানের ধারার মধ্যে লিপিবদ্ধ আছে 14, 21, 25, 26 এবং কাছাড় বিজেপির অন্তর্কলহ প্রকাশ্যে, শোকজ নোটিশ নিয়ে জেলা সভাপতির বিরুদ্ধে সরব প্রসেনজিৎ দেব। কাছাড় বিজেপির অভ্যন্তরীণ বিরোধ আবার প্রকাশ্যে চলে এসেছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রাক্তন রাজ্য ওবিসি মোর্চার সামাজিক মাধ্যমের কো-কনভেনার প্রসেনজিৎ দেব জেলা সভাপতি রূপম সাহার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শোকজ নোটিশের কারণ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। প্রসেনজিৎ দেব জানান, গত 11 জুন তাকে দলীয়ভাবে একটি শোকজ নোটিশ পাঠানো হয়। তবে সেই নোটিশে কেন তাকে শোকজ করা হয়েছে তা কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তিনি বলেন, বিষয়টি জানার জন্য একাধিকবার সংশ্লিষ্ট নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করলেও কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা পাননি। তিনি আরও জানান, 18 জুন জেলা সভাপতি রূপম সাহা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট এবং বিজেপি কাছাড়ের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানান যে প্রসেনজিৎ দেব বর্তমানে কোনো রাজ্য বা জেলা কমিটির দায়িত্বে নেই এবং তার বিভিন্ন মন্তব্য ব্যক্তিগত মতামত হিসেবে বিবেচিত হবে। এই প্রসঙ্গে প্রসেনজিৎ দেব অভিযোগ করেন, শোকজ সংক্রান্ত ওই বিবৃতি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তার দাবি, শোকজের জবাব দেওয়ার পর সামাজিক মাধ্যমে এমন কিছু প্রচার চালানো হয়েছে যা তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের সাংগঠনিক সিদ্ধান্ত, ঘোষণা কিংবা শাস্তিমূলক পদক্ষেপ যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া এবং অনুমোদিত নেতৃত্বের মাধ্যমে হওয়া উচিত। কোনো স্পষ্ট কারণ বা প্রমাণ ছাড়া এ ধরনের ব্যবস্থা গ্রহণ করলে তা শুধু একজন কর্মীর সম্মানহানি নয়, দলের অভ্যন্তরীণ ঐক্য শৃঙ্খলার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি শোকজ নোটিশের প্রকৃত কারণ প্রকাশ করার পাশাপাশি বিষয়টির স্বচ্ছ ও নিরপেক্ষ ব্যাখ্যার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সাংগঠনিক নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান তিনি। কোন এমন কাজ আমি করেছি পার্টি বিরোধী যেটার জন্য এই শোকজটা হয়েছে, যেটার মধ্যে আমি ওনাকে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার হ্যান্ডেলও আমি সাবমিট করি যে আপনি এগুলোর থেকে পুরো ইন্সপেকশন করে বলুন যে আমার কোন বিষয়টা দলের এত আপত্তিকর লেগেছে যে আমাকে শোকজ করতে হলো। তৎসঙ্গে আমি একটা জিনিস ওনাকে ক্লিয়ারলি বলি যে যদি উনি খুঁজে পান আমার বিরুদ্ধে কোনো এমন কিছু যা আমি দল বিরোধী করেছি, তাহলে উনি যা অ্যাকশন নেবেন সেটাই মাথা পেতে নেব। কিন্তু যদি উনি না দেখাতে পারেন যে কিসের জন্য উনি আমাকে শোকজ করেছেন, তাহলে ওনার আমাকে রিটেন দিতে হবে যে এটা উনি ভুলে ভুলে আমাকে পাঠিয়েছেন অথবা কেউ ওনাকে দিয়ে পাঠিয়েছে। এটা ইন্টেনশনাল ছিল, লিখিত আমি ওনার কাছে চাই। কারণ লিখিত চাই এর জন্য, কারণ আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের জন্য আমাদের দল মাতৃতুল্য। আমরা আমাদের দলকে মার মতন ভালোবাসি। আমাদের শরীরে যদি দলবিরোধী কোনো দাগ লাগে তা সহ্য করার মতন ক্ষমতা আমাদের নেই, কারণ আমরা এইসব কাজে কোনো সময় লিপ্ত হই না যারা ভারতীয় জনতা পার্টির প্রকৃত কার্যকর্তা। তৎসঙ্গে আমি ওনাকে এই কথাও বলি যে যদি উনি আমাকে রিটার্ন না দেন, তাহলে আমি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় সভাপতি সহ যারা নেতৃবৃন্দ আছে ওনাদেরকে এই বিষয়টা জানাবো, অবগত করাবো এবং মিডিয়াকেও এই জিনিসটা জানাবো, কারণ এটা আমার সেলফ রেসপেক্টের বিষয়। এই বিষয়টা এখান থেকে শুরু হয়। তারপর গতকাল আমি দেখলাম যে উনি একটা পোস্ট করলেন। এই পোস্টের মিনিং এখন পর্যন্ত আমি বুঝতে পারলাম না যে এই পোস্টটার মিনিংটা কি। উনি একটা বিবৃতি ইস্যু করলেন, ইস্যু করে এখানে উনি লিখেছেন দলের শৃঙ্খলা, সবচেয়ে বড় রাজনৈতিক দলের বিজেপির শৃঙ্খলাই প্রধান। আমরাও বলছি যে শৃঙ্খলা প্রধান। উনি আমাকে শোকজ করেছেন, আমি ওনাকে প্রশ্ন করেছি আমি কি শৃঙ্খলা ভাঙলাম যে উনি শোকজ করলেন আমাকে। উনি আমি ওনার উত্তরের জন্য ওয়েট করছিলাম, এই উত্তর দেওয়ার জায়গায় উনি এই একটা নোংরা রাজনীতি করলেন। এটা আমাকে ডিফেম করার মতন একটা বিষয় আমি মনে করি। কারণ যেভাবে উনি এই জিনিসটা লিখেছেন যে আমি দলের কোনো দায়িত্ব নেই, 1.5 বছর ধরে আমি দলের কোনো দায়িত্ব নেই, প্রত্যেকটা জায়গার মধ্যে আমি বলছি যে আমি দলের কোনো দায়িত্ব নেই। আমার তো অ্যাক্টিভ মেম্বারশিপ রয়েছে, আমার তো প্রাইমারি মেম্বারশিপ তো আছে, অ্যাক্টিভ মেম্বারশিপ রয়েছে 2030 পর্যন্ত। তাহলে কি উনি বলতে চাইছেন যে যারা দায়িত্বতে আছেন, আজকে আমরা জানি ভারতীয় জনতা পার্টির 100-র মধ্যে 30 জন শুধুমাত্র, এক্সাম্পল যদি দিই, 30 জন দায়িত্ব আছে, বাকি 70 জন আমার মতন অ্যাক্টিভ মেম্বার। বিষয়ে কথা বলার বা রাজনীতি করার কি কোনো রাইট নেই, উনি এটা বলতে চাইলেন। তৎসঙ্গে উনি আমাকে ডিফেম করলেন নিচে দিয়ে যে আমার কোনো লিঙ্ক, আমার কোনো স্টেটমেন্ট অথবা মন্তব্য দলের সাথে সঙ্গতি রাখে না। তো এটার যদি হয়ে থাকে তাহলে উনি আমাকে শোকজটা কেন করলেন? উনি তো শোকজের জবাবটা দিতে হবে। আমার যদি কোনো মন্তব্য দলের সাথে লিঙ্ক নাই থাকে তাহলে ইনি শোকজটা কেন করলেন
প্রথম কথা। দ্বিতীয়ত, এইভাবে যে উনি লিখে দিয়েছেন, আমি তো অ্যাক্টিভ মেম্বার, তাহলে আমার কোনো কার্যক্রম কিভাবে দলের সাথে মেল খায় না? আমি তো কিছু একটা করেছি, তাই তো উনি করেছেন। আজকে আমি পরস্পর অনেকের মুখে শুনেছি যে জেলা সভাপতি আমাকে পছন্দ করেন না, অনেকবার বলা হয়েছে। আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাইনি, বা আমি কোনো সময় ওনাকে এই জিনিসটা নিয়ে কিছু বলিও নি। ওনার আমাকে পছন্দ নাই হতে পারে, একজন ব্যক্তির আরেকজন ব্যক্তিকে পছন্দ না থাকতে পারে। তার মানে তো এটা নয় যে পার্টির মেশিনারির বাজে ব্যবহার উনি করবেন। শুধু এখান ওনার পেজ থেকে উনি ছাড়েননি, দলের অফিসিয়াল ফেসবুক পোস্ট থেকে প্রথমবার আমি দেখলাম যে এরকম একটা কোনো কার্যকর্তাকে নিয়ে পোস্ট করা হলো। আমি মাননীয় কৌশিক রায় মহাশয় যখন সভাপতি ছিলেন, তখন আমি জেলা কমিটির ওবিসি মোর্চার সোশ্যাল মিডিয়া কনভেনার ছিলাম। আমি বুথের দায়িত্বেও ছিলাম একটা সময়। আমি মণ্ডলেরও সোশ্যাল মিডিয়ার কনভেনার ছিলাম যখন ধ্রুবজ্যোতি ভট্ট মহাশয় ছিলেন সভাপতি। এতদিন আমি কৌশিকদার নেতৃত্বে কাজ করেছি। এর আগে আমি বিমলেন্দু জেটু এরপর যখন সভাপতি হলেন, তখন আমাকে বিমলেন্দু রায় মহাশয়, তখন আমাকে নিয়ে যাওয়া হলো রাজ্য কমিটিতে, ওবিসি মোর্চার সদস্য করা হলো সোশ্যাল মিডিয়া সেলের। এরপরে এই সোশ্যাল মিডিয়া সেলের আমি কনভেনার হলাম। আমি তো কোনোদিন দেখিনি যে কোনো সভাপতি এইভাবে কোনো কার্যকর্তাকে হ্যারাসমেন্ট করতে। এটার জবাব তো দিতে হবে ওনার। এবং আমি আজকেই লিখিত আমি একটা পাঠাচ্ছি মাননীয় রাজ্য সভাপতির কাছে, এটার বিচার আমার লাগবে। কারণ প্রথমত আপনি ফেসবুক খুললেই দেখবেন যে 90% মানুষ জানেনই না যে কেন এই জিনিসটা হলো। দ্বিতীয়ত, মানুষকে বলা হচ্ছে ফোন করে করে, মেসেজ করে করে, যে এটা শেয়ার করার জন্য। তৎসঙ্গে বিভিন্ন বিপদ ঘণ্টা বেজে গিয়েছিল সরু গলিতে। বরাত জুড়ে রক্ষা পেল মঙ্গলাচণ্ডীর কৃপায়। যেখানে দুটি ই রিক্সা প্রবেশ করলে গলিতে হাঁটা দুষ্কর হয়ে দাঁড়ায়, সেখানে ওই সরু গলিতে প্রবেশ করে 16 চাকার বৃহৎ ট্রাক। এত সরু গলিতে কিভাবে বৃহৎ ট্রাক ঢুকে পড়ে তা এলাকার বাসিন্দারা চিন্তা করতে পারছেন না। তবে এলাকায় ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে তা তারা অবধাবন করতে পারছেন। এলাকার লোকেদের একই কথা, সরু গলিতে 16 চাকার বৃহৎ ট্রাক ঢুকে পড়ায় বিদ্যুতের খুঁটি ভেঙে যায়, এমনকি বিদ্যুতের তার আছড়ে পড়ে মাটিতে। তাতে অনেকের ঘরের ইনভার্টার, ফ্রিজ সহ গৃহ সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাতে অনেকেই কবে নাগাদ পানীয় জল পাবেন তা কোনো গ্যারান্টি নাই। এলাকার মহিলারা রিপোর্টার ক্যামেরায় বলেন, সাত সকালে ঘর যেন ক্যাপে ওঠে। ইনভার্টার, ফ্রিজ সহ অন্যান্য সামগ্রী অস্বাভাবিকভাবে শব্দ হতে থাকে। কি হয়েছে কেউ বুঝে উঠতে পারেনি প্রাথমিকভাবে, কিন্তু ঘরের বাইরে এসে দেখতে পান বৃহৎ আকারের ট্রাক দাঁড়িয়ে রয়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে খুঁটিটি যেভাবে হেলিয়ে পড়ে তার কারণে গাড়িটিতে আগুন লেগে যেত শর্ট সার্কিট থেকে, তাহলে এলাকায় ভয়াবহ বিপদ ঘটতে পারত। তা অকপটে ব্যক্ত করেন পাড়ার প্রত্যেকেই। কত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে তা প্রতিবেদন লেখা পর্যন্ত কেউই বলতে পারেননি, তবে অনেক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে তা ব্যক্ত করেন। এদিকে গাড়ির চালকদের জিজ্ঞেস করা হলে চালক দুইজন রিপোর্টার ক্যামেরায় বলে লোকেশন দেখিয়েছে ওই সরু গলিতে তারা ঢুকে পড়ে। গুয়াহাটি থেকে তারা করিমগঞ্জে আসে। মালিকের নাম না বললে গাড়িটিতে ক্যাম্পার বোতল রয়েছে বলে জানা যায়। পাড়ার লোকেরা বলেন, ট্রাফিক কর্মকর্তাদের খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে, কিন্তু ট্রাফিক কর্মকর্তারা উপস্থিত হননি প্রতিবেদন লেখা পর্যন্ত। ঘটনা নিয়ে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কিত, তা তাদের চোখ মুখ থেকে বোঝা যায়। এলাকায় রয়েছে বৃদ্ধাশ্রম, শিক্ষা প্রতিষ্ঠান, তা বরাত জুড়ে বেঁচে যায়। যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত তাতে অনেক কিছু হয়ে যেত, তার বলার প্রয়োজন পড়ত না। অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয় শ্রীভূমির সারদাপল্লী রোডে। ইনভার্টারে শব্দ করা আরম্ভ হয়েছে, আস্তা গড়ে উঠে দৌড়াইয়া সব দরজা খুলিয়া বাইরেছি। ইনভার্টার আমি অফ করছি ডান্ডা দিয়া। ভূমিকম্প সবটা খাফা লইছি। আচ্ছা, এই রোডও দিকে আগুনে চড় চড়ি করে
পুরা লাইনে আগুন হয়ে গেছে। দেখো না অবস্থা, দেখো ঘুমনি আনতরাজ ঢুকছে এটা তো 16 চাকার গাড়ি রাস্তা নয় না, এটা লোকাল রাস্তা। সমস্ত তার সেরিয়া মানুষের ইনভার্টার ফ্রিজও কিছু নষ্ট হয়েছে, ইভেন কি এখন তো আমরা চেক করতে পারি না, ফেরগুলো যদি নষ্ট হতে পারে। গতিকে এইগুলো আমরা চলি আর ট্রাফিককে খবর দেওয়া হয়েছে, ট্রাফিকও তো হওয়া হয়েছে, তো ট্রাফিক এখনো আইছেন না। আমরা এএসসিবিরে কইছি, তারা এপিডিএসএল লাইনটারে অফ করছে। এই আপাতত কোন সময় হয়েছে ঘটনা? সকালবেলা জাস্ট আমি আধা ঘন্টা না ওই দেখেন ঠিক 5:40 মতো, 5:40 আমি ঢুকছি গেলে তখন হয়েছে 5:40। না সবচেয়ে বড় কথা হইলো ইটা কারেন্টে আগুন চলছে, আগুন স্টার্ট করছে, প্রচুর ফায়ার করছে, হাত ইনভার্টার হইলো মালিপাড়া সারদাপল্লী। কি হয়েছিল ঘটনা? ঘটনাটা 5:40 নাগাদ একটা বড় ট্রাক হঠাৎ ইয়া ঢুকছে আমরা গলিতে। ঢুকার পরে রাস্তাটা হলো ছোট, আর 16 চাকার গাড়ি সামনে ঢুকলো এটা আমি বুঝছি না, আমরা বুঝছি না। ঢুকার পরে আমরা কারেন্টে স্পার্কিং করছে, মানে সবার বাড়িতে হয়তো ফ্রিজ টিভি গডরেজ ফ্রিজ যেতে পারে, স্পার্কিং করছে, ইনভার্টার স্পার্কিং করছে। এরপরে তো আমরা দেখলাম ট্রাকটা জিগাইলাম, ড্রাইভারে করলো লোকেশন দেখাইছে। তো এই ছোটো রাস্তাতে এত বড় লোকেশনটা কেমনে দেখাইলো এটাও আমরা বুঝছি না। আর লোকেশন যদি দেখাইয়া থাকে তাহলে অত বড় ট্রাকটা এই যে ঢুকলো, ড্রাইভার তো অ্যাটলিস্ট ইমাজিন করতে আছিল যে আমি যে অত বড় 16 চাকার গাড়ি। नाम क्या है? নাম সামিদুল, कहाँ से है? গুয়াহাটি। ऐसा सरुगुल में क्यों घुसा है? ये तो क्या बोलते हैं, लोकेशन में ये हो गया, जलती हो गया। क्या किया आपको मालूम है? हैं? तो लग गया थोड़ा, बैक कर रहा था, थोड़ा लग गया बैक कर रहा था। इंटरव्यू आपका नाम क्या है? संजू बोरा। कहाँ से है? गुवाहाटी। इस सरुगुल में क्यों घुसा है? लोकेशन में आ गया, लोकेशन में आ गया। लोकेशन गलत हो गया। साधुर फलाई আছে। যাবে না যদি ফায়ার দেখে বুঝে হয় একটা সামনে। ঢুকে গেছে যা যা গাড়ি তা গুয়াহাটি